সে আমাকে বলল যে এখন আমার মা আর্থিক সুবিধার জন্য সে আমাকে বিভিন্ন ব্যক্তিদের রুমে পাঠাইতে চায়। মানে রুমে বলতে আল্লাহ মাফ করুক, যেটা বুঝতেছেন সেটাই। মা মা, তার মেয়েকে, আপন মেয়েকে? আপন মেঘ। বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকা সবাই চিনে, সেই পত্রিকার সম্পাদকের বাসায় তারা জোর করে পাঠাইছে। ফার্ম গেটের একটা হোটেলে সে বিক্রি করে দিছিল, চাকরি বাকরির কথা বইলাই না। বিক্রি করে দেওয়ার পরে সেই মেয়ে 8 মাস সেইখানে ওইভাবে ওই মেয়ের উপর একটা অমানসিক নির্যাতন চলছে এই মেয়েকে দিয়া। মানে আইয়ামে জাহিলিয়াতের যুগেও তো এগুলো ছিল বলে আমার মনে হয় না। নিজের মেয়েরে তো তখনও কেউ এইভাবে বেঁচে নাই। না, আমার অবাক লাগতেছে, কিন্তু আমি এরকম ঘটনা নিজের চোখে দেখছি। ওই আমাকে বলছে যে আমার বাবা যতদিন জীবিত ছিল তখনই আমার মা বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্ক, আমার বাবা তো রাতে থাকতেন না এখানে, অনেক সময় আমি দেখছি অন্য কোনো লোক আমাদের বাসায় আমার মার সাথে এক বিছানায় শোয়া। নিজের মাকে যদি এরকম অবস্থায় কেউ দেখে, এটা তো মানে যে কোনো সন্তান, তার উপর তখন তার বয়স ধরেন 8-10 বছর। আপনার শাশুড়ি শ্বশুর বা আপনার ওয়াইফ যদি দেখে থাকেন, আমাদেরকে ইমেইল করেন, কন্ট্যাক্ট করেন। আমিও শুনতে চাই। অ্যাকচুয়ালি উনি যা বললো সে কথাগুলো 100% সত্যি। পৃথিবীতে একটা সন্তান সবচেয়ে বেশি নিরাপদ তার মায়ের কাছে, এরকমটা জানতাম, এখন আর নেই। আজকের এই গল্পটা আপনি শুনলে হয়তো গা শিউরে উঠবে যে মা কেমন করে পায়। দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে মায়ের স্নেহ, মায়ের আঁচল, মায়ের কোল, মায়ের বুক, এই যে আবেগগুলো ছিল, এই আবেগগুলো এখন আর নাই। এই আবেগগুলো ব্যবসায়ী নাম হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আমাদের ছোট্ট চ্যানেল, আমরা চেষ্টা করছি নৈতিকতার পক্ষে কথা বলতে, সমস্ত অন্যায় তুলে ধরে প্রতিবাদ করে সচেতনতা তৈরির জন্য। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লিখবেন আপনার যে কোনো মন্তব্য এবং মেইল করবেন যদি আপনি আসতে চান। ভাই আসসালামু আলাইকুম, কী নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফারহান আব্দুল্লাহ। আবদুল্লাহ, মানে একটা লাইন শুনছি আমি এবং তারপরে আমার মাথাটা ঘুরে উঠছে রীতিমতো। বলেন। আসলে বিষয়টা হচ্ছে, আমি তো আমার ওয়াইফ যিনি, তো উনি নেত্রকোনার বেশ বড় একটা ফ্যামিলির মেয়ে আর কি। তো ঘটনা হচ্ছে, ওনার সাথে যে আমার পরিচয়টা হয়, গত বছর পরিচয় হয় ওনার সাথে আমার আন্দোলনের পরে, মানে ছাত্র আন্দোলনটা যেটা হইল, গণ অভ্যুত্থান, এটার পরে। তো পরবর্তীতে তার সাথে প্রথমে আমার প্রাথমিকভাবে কিছু তার বিবাহ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমার সাথে ইসলামী শরীয়তের আলোকে সে কিছু কথাবার্তা বলে। মানে সে আমাকে জানায় যে তার ইতিপূর্বে 3টা বিবাহ হয়েছে। ওকে। তার বয়স হলো 19 বছর। 19 বছরে 3টা বিয়ে অলরেডি? 19 বছরে 3টা বিয়ে। আচ্ছা। তো আমি বললাম যে কিভাবে কি? তো সে আমাকে বলতেছে যে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ইসলামী শরীয়তের আলোকে আমি এখনও কারো স্ত্রী হিসেবে আছি কিনা। 3 জনের কারোর সাথে সে সংসার করে না। তো আমি বললাম যে একটু বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলেন। তো সে আমাকে বলল, আমার বাবা মারা যায় 2015 সালে। মারা যাওয়ার পরে আমার মা আমাকে জোরপূর্বক একটা বিবাহ দেয়, 12 বছর বয়স যখন। জোরপূর্বক এক জায়গায় বিবাহ দেয়। বিয়ের পরে সেই ফ্যামিলির সাথে সে একটা ঝামেলা করে নিজের থেকে, খুব ঝামেলা টামেলা করে সেখান থেকে সে নিয়ে আইসে আমার মাধ্যমে সে তালাকের কাগজ টাগজ পাঠায় তাদের বিরুদ্ধে মামলা করে। হুম মামলা টামলা করে তাদের পুরা ফ্যামিলির একদম নিঃস্ব বানায় ফেলে। হুম মোটা অঙ্কের টাকা দাবি করা, এই ধরনের কিছু বিষয় ছিল। একটা পর্যায়ে ওই ফ্যামিলি যখন দেখে অনেক ঝামেলা, তখন তারা তার সাথে একটা আপোষ করে টাকা পয়সা দিয়ে মিটমাট করে নেয়। তো পরবর্তীতে নেত্রকোনারই একটা বড় রাজনৈতিক ফ্যামিলিতে তার বিবাহ হয়, সে স্বেচ্ছাই করে। তো সেইখানেও তার মার একটা চাল ছিল। সে মূলত, মানে আমার ওয়াইফ তার ভাষ্য মতে, তাকে মূলত এই জায়গায় বিয়েটা করানো হয়েছে। তো পরবর্তীতে ওই ছেলের পুরা ফ্যামিলির সে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দেয় আবার? আবার। ওকে। তাদের থেকে পরবর্তীতে মোটা অঙ্কের টাকা দাবি করে আপোষ করে। আপোষ করার পরে ওইখান থেকে নিয়ে আসার সাথে সাথে ওর খালাতো ভাইয়ের সাথে আবার বিয়ে দেয়। 3 নম্বর। 3 নাম্বার। খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেয় 20 লক্ষ টাকা দিন মোহরে। কিন্তু ওইখানে কোনো ডকুমেন্ট কাগজ টাগজ করে নেই। তো তারপর থেকে নাকি তার মা, মানে তাকে পুঁজি কইরেই তার খালাতো ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সময়, সব সময় প্রত্যেক মাসে মাসে তার ইউনিভার্সিটির খরচ হাবি জাবি বইলে বইলে অনেক টাকা পয়সা নেয়। এখন সে আমার কাছে জানতে চাইছিল যে আসলে আমি কারো ওয়াইফ হিসেবে আছি কি না। আমি আমার খালাতো ভাইয়ের পছন্দ করি না, তার সাথে আমার কোনো সংসারও হয়নি।
সে তাদের বাড়িতে থাকে, আমি আমাদের এখানে থাকি। মাঝে মধ্যে সে মা খালার সম্পর্ক যেহেতু, হুম তারা আমাদের বাড়িতে আসবে, আমরা তাদের বাড়িতে যাবো, এটা স্বাভাবিক। হুম এতটুকুই, এর বাইরে কিছুই না। তো পরবর্তীতে আমি আমাদের এই মোহাম্মদপুরে বড় একটা মাদ্রাসা, ওইখানে ওনাকে আমি আমার রেফারেন্সে পাঠাই। ওইখান থেকে ওনাকে একটা বিস্তারিত সমাধান দিয়ে দেওয়া হয়। ওনাকে বলা হয় যে আপনি আসলে 3 নাম্বার বিবাহ আপনার হয়নি, হুম। কারণ দ্বিতীয় বিবাহ আপনার যেইখানে হয়েছে সেইখান থেকে তো আপনি কোনো তালাক ছাড়াই আপনার 3 নাম্বার বিয়েটা দিচ্ছে। এটা তো বেআইনি, অবৈধ, হ্যাঁ, পাপ হয়ে গেছে তো এটা। পাপ হয়ে গেছে এটা। এখন প্রথম কথা হলো, ইসলামী শরীয়তের আলোকে তালাক হইলেই বিবাহ করা যায় না। তালাক হওয়ার পরে আবার ওই যে ইদ্যত আছে, রাইট। 3 মাস ইদ্যত পালন করার পরে, চতুর্থ মাসে গিয়ে করতে পারবে। হ্যাঁ, চতুর্থ মাসে করতে পারবে। এটা তো ইসলাম রাষ্ট্রীয় আইন ওইটা। রাইট। তো ওকে যখন এটা জানাই দেওয়া হয়, সে আমাকে বলে যে এরকম জানানো হয়েছে। তাই আমি বললাম, যাক, আপনার সমাধান তো আপনি পাইছেন। তারও বেশ কিছুদিন পরে হঠাৎ করে সে আমাকে ফোন দেয়। ফোন দেয়া বলে, ভাইয়া আপনার সাথে একটা কথা আছে। আমি আসলে, আমার পৃথিবীতে গার্ডিয়ান বলতে কেউই নাই। মানে আমি যদি, আমার বাবা আজকে যদি থাকতো, বা আমার একটা বড় ভাই যদি থাকতো, তাহলে সে যে ভূমিকাটা পালন করতো ওই ভূমিকাটা আপনি পালন করছেন কিছুদিন আগে। আমি বললাম, কীভাবে? বললো, ওই যে আপনি যে আমার এই জীবনের একটা বড় একটা জটিল একটা বিষয় নিয়েছিলাম আমি, যে কার বউ আমি। আমারও তো আমার মা জোর করে এক এক জায়গায় বিয়ে দেয় আবার নিয়ে আসে, বিয়ে দেয় আবার নিয়ে আসে। তা আমি কার ওয়াইফ? এখন আমার একটা বয়স হয়েছে, এখন আমার একটা চিন্তাভাবনা খুলছে, আমার এখন একটা সংসারও দরকার আছে। সেইগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ খুব মানসিক অশান্তিতে ছিলাম, এবং কেউ আমাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। আর এইখানে আবার আরেকটা বিষয়, ওর বাবা মারা যাওয়ার পরে ওর বাবার যে ফ্যামিলি, এরা আবার ওদেরকে মানে স্বীকৃতিই দেয় না। স্বীকৃতি না দেওয়ার কারণ হলো, ওর বাবার হচ্ছে ওর মা 3 নাম্বার ওয়াইফ। ও মানে একদম বংশ পরম্পরায় জিনিসটা চলতেছে। বংশ পরম্পরায় বলতে আসলে ওর বাবা, উনি খুব বড় মাপের ব্যক্তি ছিলেন। তো উনি এই বিয়েটা করছে গোপনে। হুম। কিন্তু গোপনে করছে ঠিক আছে, কিন্তু গোপনে করলেও এইখানে আবার ওর মার একটা দোষের কারণে সে কোনো দিন সামনে আনে নেই। এটা হলো তার ভাষ্যমতে, এবং গ্রামবাসী আশপাশের লোকের কাছ থেকে আমি যতদূর শুনছি, ওই আমাকে বলছে যে আমার বাবা যতদিন জীবিত ছিল তখনই আমার মা বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্ক, আমার বাবা তো রাতে থাকতেন না এখানে, যার কারণে অনেক অনেক সময় আমি দেখছি অন্য কোনো লোক আমাদের বাসায় আমার মার সাথে, আল্লাহ মানে আস্তাগফিরুল্লাহ, এক বিছানায় শোয়া। তো এই বিষয়গুলো দেখে এই মেয়ে ছোটোবেলা থেকেই ট্রমাটাইজ। নিজের মাকে যদি এরকম অবস্থায় কেউ দেখে, এটা তো মানে যে কোনো সন্তান, তার উপরও তখন তার বয়স ধরেন 8-10 বছর। বুঝবেন। হ্যাঁ, ছোট বাচ্চারা তো, বাবা মা একসাথে শুইলেই ছোট বাচ্চারা বাবা মা দুজনের আলাদা করে রাখে। হুম। সেই জায়গায় এই মেয়ে তো বাহিরের আরেকজনের দেখতেছে। ছোটোবেলা থেকেই এই মেয়েটা ট্রমাটাইজ, এবং আমি তার শরীরে, বডির মধ্যে অনেক কাটার দাগ দেখছি। আমি জিজ্ঞেস করছিলাম এগুলো মানে কেন? বলছে, ওই যে আমার মা বিভিন্ন লোকজনদেরকে নিয়ে আসতো, এগুলো দেখতাম আমি, যার কারণে আমার এত খারাপ লাগতো, আমি একেবারে বলতেও পারতাম না। পরে আমি নিজে নিজে নিজের শরীরে এরকম ছুরি দিয়ে আমি এরকম পোজ দিতে থাকতাম, মানে কষ্টে দেয়ালের মধ্যে এইভাবে করতো ছুরি দিয়া। মানে এই কষ্টটা কারে বলবে? বলার লোক নাই তো, আর তার ভাইও নাই, বোনও নাই, আবার এগুলো তো বাহিরে বলাও যায় না। এই মহিলা তারপরে যখন ওর বাবা মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার তো এই বিষয়গুলো আরও বেড়ে গেছে। যে আমার মা, একটা হচ্ছে সে নিজে করা, সে নিজে যা করে করে। সে আমার বাবা মারা যাওয়ার পরে সে রাজনীতিতে নামছে। তো সে আমাকে বলল যে এখন আমার মা বিভিন্ন রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য, ব্যক্তিগত টাকা পয়সার জন্য, আর্থিক সুবিধার জন্য সে আমাকে বিভিন্ন ব্যক্তিদের রুমে পাঠাইতে চায়। মানে রুমে বলতে আল্লাহ মাফ করুক, মানে যেটা বুঝতেছেন সেটাই। মা মা, তার মেয়েকে, আপন মেয়েকে। আপন মেয়েকে। মানে এই কথাটা আমি যখন তার মুখ থেকে শুনছি, আমার মাথার উপর মনে হলো আকাশটা ভেঙে পড়ছে। এইটা কিভাবে সম্ভব? মানে একটা মা, আমি তখন ওরে বললাম যে না, আপনি মনে হয় জিনিসটা আমার সাথে মানে মিথ্যা কথা মিথ্যা বলতেন। বলতেছে। আমি এটা বলছি। তো সে আমার বলতেছে, না ভাই, আমি মোটেও মিথ্যা বলতেছি না, আপনি যদি প্রমাণ চান আমি আপনার প্রমাণ দিতে পারবো। তা আমি বললাম, প্রমাণ দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কি প্রমাণ? তো সে আমাকে তার কয়েকটা ফ্রেন্ডের নাম্বার টাম্বার দিছে, এবং তাদের বাসার একটা কাজের লোক আছে,
কাজের লোক বলতে ঠিক কাজের লোক না, মানে সে বাসার ম্যানেজার। ম্যানেজার এই টাইপ আর কি, কিন্তু ওদের বাসায় থাকে। বললো এই কাজের লোক, তার সাথেও আপনি যোগাযোগ করলে জিনিসটা জানতে পারবেন। আমি পরে ওর ওই এদের সাথে যোগাযোগ করলাম, এমনি আমি হালকা পাতলা জিজ্ঞেস করলাম যে ওর মাটা এরকম। একটা পর্যায়ে আমি দেখলাম ঘটনা আসলেই সত্যি। মানে ঘটনাটা সত্যি আমি এটা কীভাবে বুঝলাম, এই যে কাজের ছেলে, এই ছেলে হলো মারাত্মক ধরনের মাদকাসক্ত, এবং বাসার মধ্যেই সে ওই বাড়ির মধ্যেই, মানে তাদের বাসার মধ্যেই সে এই মাদকের ইটি বসায়, আসর টাসর বসায়, এবং এটার সাথে তার মাও জড়িত। এবং ওই ছেলের সাথে আমি কথা যখন বলছি, আমি তার ভাষায় তার মতো করে কথা বলছি, তখন সে আমারে বলল তার মার সাথে নাকি তারও খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ বলতে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তা আমি এইগুলা শোনার পরে আমি নিজেই যেন মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি, আমি দুনিয়াতে নাই, আমি অন্য কোনো জায়গায় আছি। এই সমস্ত বিষয় শুই না, এগুলো তো মানে এগুলো তো জীবনে কোনোদিন শুনি নাই আর দেখিও নাই। মানে আইয়ামে জাহিলিয়াতের যুগেও তো এগুলো ছিল বলে আমার মনে হয় না। আরবের যে একটা ভয়ঙ্কর খারাপ যুগ ছিল, নিজের মেয়েরে তো তখনও কেউ এইভাবে বেঁচে নাই। না এখন অনেস্টলি আমার অবাক লাগতেছে, কিন্তু আমি এরকম ঘটনা নিজের চোখে দেখছি। আচ্ছা আজ থেকে আরো 10 বছর আগে থেকে আমি দেখছিও যে এই ঘটনা ঘটতেছে। আচ্ছা আচ্ছা। এবং এই জন্য আমি বারে বারে নানানভাবে চিল্লাই যে মা বাপের কাছে, বিশেষ করে মাদের কাছেও আপন সন্তান নিরাপদ না। আমারে মানুষ মানে অনেক জায়গায় ভুল বুঝছে, অনেক জায়গায় গালিও খাইতে হয়েছে, কিন্তু দিস ইজ রিয়ালিটি। আপনিও যেটা দেখে আইছেন। তো যাই হোক, পরবর্তীতে ও আমাকে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, তো আপনাকে কি কারো বাসায় টাঠাইছে, আমি এইভাবে জিজ্ঞাসা করছি। বলার তো কথা না। সে আমাকে তখন বলে নাই, কিন্তু আমার বিয়ের পরে সে আমারে বলছে একবার নাকি ওর মার বিরুদ্ধে কি একটা টিউজ এগুলো নিয়ে ছড়াইতেছে। বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকা, সবাই চিনে, সেই পত্রিকার সম্পাদকের বাসায় তারা জোর করে পাঠাইছে। খুবই জনপ্রিয় একটা পত্রিকা, মানে আমরা সবাই চিনি। এবং পরবর্তীতে সেই এডিটরের মাধ্যমে আমি হুমকি ধামকিও পাইছি। আপনি হ্যাঁ, তার মানে ঘটনা সত্য। তার মানে ঘটনা সত্য। মানে আমার হুমকিটা পাইছি কিভাবে, যখন নিয়ে যায় ওর মা আমার বাসা থেকে, আমার বাসার নিচ থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর ফেসবুকে একটা ভিডিও বার্তা দিছিল যে আমাকে বাঁচান। কিছুদিন আগে এটা ভাইরাল হয়েছিল, বেশ ভালো, কয়েকটা চ্যানেলও এটা নিউজ করছে। তারপরে ওই লোক আমার খুঁজা বের করছে, কিভাবে খুঁজা বের করে বলছে যে এইভাবে আমার নাম এখানে যদি কোনোভাবে আসে, আমি কিন্তু একদম তোমাদের, আমার নিজের সেফটির জন্য যা যা করা লাগে আমি সবই করব। তো আমি বললাম যে এইখানে তো আমার কিছু করার নাই, তার মা তাকে নিয়ে গেছে, সে ওইখান থেকে তার মার বিরুদ্ধে কথা বলতে যায় আপনার নামও চলে আসছে হয়তো এখানে, হয়তো আপনার নাম মেনশন করে বলে নাই, যে কোনো একভাবে বলছে। আপনি এটা আমার সাথে না বুঝে তাদের সাথে বুঝেন। তো সে আমার বলতেছে তাদের সাথে আমার বোঝার দরকার নেই, তোমার সাথে আমি বুঝবো, তোমার কাছে না আসলে এই মেয়ে এত কিছু ছড়াইতো না। তো যাই হোক, আপনার কাছে আসার গল্পটাই বলেন। তো আমার কাছে আসার গল্পটা হলো, রোজার ঈদ শেষ হইলো, ঈদের 2 দিন পরে ওর খালা বাড়িতে চলে গেছে। আমাকে বলল যে ঈদের 2 দিন পর আমার বলছে যে আমার খালারা আসছে, খালাতো ভাইয়েরা আসছে। তো আমারে বলল যে আমি এদের সাথে টোটালি থাকতে চাই না, এদেরকে দেখতেও আমার মন চায় না। আর ওর খালাতো ভাই নাকি ওরা প্রচুর পরিমাণ মারধর করে। মানে ওই খালাতো ভাই যার সাথে তার একটা মোটামুটি একটা বিয়ে হয়েছে, যদিও বিয়েটা বৈধ না, আইনত বৈধ না। তো এই খালাতো ভাই নাকি প্রচুর পরিমাণ মারধর করে, এবং ওর সাথে বিয়ের আগেও নাকি তারা বেশ কয়েকবার ধর্ষণের চেষ্টাও করছে। তো একটা পর্যায়ে বিষয়টা নিয়ে খুব নিজেদের ভিতরে কানাঘুষা হইতে হইতে মা দেখলো যে ওই যেহেতু একটা ঘটনা ছড়ায় টড়াই গেছে ভিতরে ভিতরে, তো ওইভাবে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হয়তো বা, আমি সঠিকটা জানি না। তো তারপরে আমার সাথে তার 7 দিন যোগাযোগ নেই, 7 দিন কোনো যোগাযোগ নেই। 8 দিনের বেলায় হঠাৎ কইরা সে আমার ফেসবুকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে আমার বলতেছে আমারে বাসার মধ্যে আটকায় রাখছে, খুব মারধর করতেছে আমাকে, আমার খালাতো ভাইয়ের সাথে কাবিনা সাইন করার জন্য। তো আমি তো ওর মার বর্বরতা সম্পর্কে জানি,
আমার এতটুকু বলার পরে আমি বুঝছি যে সে যে তার কাছে যে ফোন নাই এটা আমি বুঝছি। আমি সাথে সাথে 999 কল দিয়েছি। আমি 999 কল দেওয়ার পরে তারা আমার সাথে তারা আমাকে বললো যে কোথায়। আমি বললাম অমুক জায়গায়। তারা ওই থানার সাথে আমার যোগাযোগ করে দিচ্ছে। আমি থানার ডিউটি অফিসারকে বললাম, স্যার এরকম একটা বিষয়, একটু দ্রুত যদি আপনারা দেখেন ভালো হবে। ওনারা বললো যে ভিকটিম যদি আমাদেরকে কল না দেয় আমরা যাব না, সে মইরা যাবে। ট্রু। তা আমি বললাম এখন তাহলে কী করার আছে, কিচ্ছু করার নাই। সেই দিন রাতের বেলায় ওর মা আমাকে কল দিচ্ছে। আমাকে কল দিয়ে তো একেবারে যত বাজে রকমের গালিগালাজ হয় সবই করতেছে। তারপরে আমার হুমকি ধামকি দিতেছে, আমাকে মাইরা ফেলবে, আমার এলাকার মধ্যে ওনার অনেক লোকজন আছে, এটা সেটা। তারপরে উনি ফোন দেওয়ার পরে উনি অনেক খারাপ খারাপ করছে, ওগুলোর কল রেকর্ড আছে আমার কাছে। পরে আমার একজন ফোন দিছে, সে পরিচয় দিছে আমাকে বলতেছে আমি আপনার ব্যাপারে ধর্ষণের অভিযোগ আছে। তার মা আপনার ব্যাপারে ধর্ষণের অভিযোগ দিছে। আমার সরাসরি তুই তুকারি শুরু করছে। আমার বলছে তুই যদি এই মেয়ের দিকে নজর দিস বা এই মেয়ের আনার যদি কোনো চিন্তা তুই করিস, তাহলে তোরে আমি মোহাম্মদপুর থেকে, তুই বাংলাদেশের কোন জায়গায় থাকবি, তোর ওই জায়গা থেকে গুম করে ফেলাম তোর একদম। আমার একদম গুম করে ফেলবে, গুম করে তারপরে আমার লাশ পাওয়াও যাইতে পারে, নাও পাওয়া যেতে পারে। তা আমি স্বাভাবিকভাবেই আমি একটা সিচুয়েশনের উপর দিয়ে যাইতেছি। আমার তখন মেন্টালি আমি খুব খারাপ অবস্থায় আছি। এর মধ্যে আবার উনি যদি আমার এরকম হুমকি দামকি দেয়, আমি তো একটু ভয় পাবো, এটা খুব স্বাভাবিক। স্বাভাবিক। আমি খুবই ভয় পাইছি। চিন্তা করলাম যে আমার নিজের জীবনের নিরাপত্তার কথা চাইতে আমার ফ্যামিলিটা আমি বেশি চিন্তা করলাম। কারণ সে আমার ফ্যামিলি নিয়েও হুমকি দিয়েছে, আমার ছোট বোনদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে, এই ধরনের কথাবার্তা। এখন আমাদের বাসায় আর কোনো পুরুষ মানুষ নাই, আমি একা পুরুষ মানুষ। আমার আব্বা সে এখন দেশের বাহিরে। এখন যদি ছোট বোনদেরকে উঠায় নিয়ে যায়, কি একটা, আমার মা এমনিতেই মানে সে আমাদের বাসায় পুরুষ নাই, আবার এই সমস্ত ঝামেলার কারণে সে ট্রমাটাইজ। তো যাই হোক, তারপরে পরের দিন হঠাৎ করে আমার শাশুড়ি আমার ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে, খুব নরম স্বরে আমার বলতেছে বাবা, আমার মেয়ে তো বাসায় নাই, আমার মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে বাসা থেকে। আমি জানি ও তোমার কাছেই গেছে। তুমি যদি 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে না দাও, আমি তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা, অপহরণ মামলা, নারী পাচারের মামলা সহ যত মামলা আছে সব দিব। পাশাপাশি তোমার পুরো ফ্যামিলিরে আমি একদম শেষ করে ফেলবো। খুব নরম সুরে সে আমার এই কথাগুলো বলছে। এখন উনি ওনার হুমকির চাইতে আমার কাছে বেশি টেনশন লাগতেছে ও বাসা থেকে কই গেল। আর ও হইতেছে দীর্ঘদিন এই যে মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতনের ফলে ওর মাথা খুব কম কাজ করে। বাহিরে বের হয়ে ও কি করবে না করবে, কোন দিকে যাবে, এগুলো নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে ও আসলে হিতাহিত জ্ঞান ওর কাজ করে না। মানসিকভাবে সে এতটাই অসুস্থ হয়ে গেছে এইগুলোর কারণে। আমি খুবই টেনশনে। এর মধ্যে হঠাৎ করে আমার ফোন দিছে গাজীপুর কালীগঞ্জ থানা থেকে। আমার ফোন দেওয়া বলতেছে যে এরকম এরকম চেহারা সুরত, এ নিয়ে আপনার কি কিছু হয়? আমি বললাম হ্যাঁ, এ নিয়ে আমার ওয়াইফ। বলে এই মেয়ে দোতলা থেকে লাফ দিছে, লাফ দিয়া সে তার শরীরের অবস্থা খুব খারাপ, সে সোজা থানায় আসছে। এখন সে আপনার কাছে যাবে, আপনি দ্রুত এসে তাকে নিয়ে যান। ওয়াইফ বললেন কেন? তখন তো বিয়ে হয়নি। না, বিয়ে হয়েছে। আমার সাথে বিয়ে হয়েছে গত বছর নভেম্বরে। কিভাবে হইলো? বিয়ে হয়েছে আমাদের মোহাম্মদপুরেই। সে আসছিল তার ওই যে মানে বিয়েটা ব্যক্তিগতভাবে হয়েছে। ব্যক্তিগত বিবাহ কি ওরকম? মানে ব্যক্তিগত হলো, সে আসছিল তার 2-3টা ফ্রেন্ড নিয়ে সে আসছিল। পরে আমাদের এক মসজিদে আমরা বিয়ে করছিলাম। সেটা কাবিন করছিলেন? সেটার কাবিন তৎক্ষণাৎ করা হয়নি, পরবর্তীতে করছি। তাৎক্ষণিকভাবে করতে পারিনি। আমি পরের দিন গেছিলাম কাজী অফিসে। তো উনি আবার বলল যে আপনাদের ওই যে এনআইডি কার্ড লাগবে তো। এখন ওর এনআইডি কার্ড হইতেছে ফিঙ্গার দিয়ে আসছে, আমারও ফিঙ্গার দিয়ে আসছে, কিন্তু কার্ডটা বের হয়নি। উনি বলতেছে যে আপনি তাহলে কার্ডটা বের হইতে, যেহেতু ফিঙ্গার দিছেন 2-4-5 দিনের মধ্যে বের হয়ে যাবে, তখনই আইসেন। উনি এইভাবে বলছে, যার কারণে পরে ইও হয় নাই, কার্ডও বের হয় নাই, আর আশাও হয়নি। আর আমাদের ওরকমভাবে প্রয়োজনও ছিল না। তার মানে আপনি তো আমাকে দেখার গল্পটা বললেন না। দেখা হইলো কখন, কেমন করে? দেখা হয়েছে তো আন্দোলনের পরে, ওই যে বললাম যে সে আসছিল মোহাম্মদপুরে। সে তো হুজুরের কাছে গেছিল যেটা। হ্যাঁ হ্যাঁ, ওই দেখাই। ওই দিনই আপনি দেখা করাইছিলেন? ওই দিনই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। ওয়েট,
আপনি হচ্ছে যেদিনে উনি হচ্ছে নিজের বিয়ে নিয়ে মাসলা মাসালের জন্য মসজিদে গেলেন সেদিন আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ। বিয়ে কি সেই দিনই করছিলেন না আপনি? না, বিয়ে আরো অনেক পরে করছি। সেটা তো আগস্ট মাসের কথা, আর বিয়ে করছি নভেম্বরে। ওকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এর মধ্যে কি এই 4 মাসের মধ্যে আপনাদের আবার দেখা হয়েছে? 4 মাসের মধ্যে হইতেছে নভেম্বরে দেখা হয়েছে। নভেম্বরে দেখা হ্যাঁ, হয়েছে। বিয়ের আগে আমাদের 2বার দেখা হয়েছে। হুম 2বার বা 3বার হইতে পারে। ওই বিয়ের আগে সে সরাসরি আমার প্রস্তাব দিছিল, মানে সে ওই যে তার মার এই সমস্ত ঘটনা আমারে বইলা সে আমারে বলল যে একটু আমার সমাধান দেন। হুম এরপরে সে আমারে বলল যে আহ, আমি চাইতেছি কি যে আমার একটা যদি বিয়ে শাদী হয়ে যেত, আমি একেবারে আমার মার এখান থেকে সব কিছু, চলে আসতাম। হ্যাঁ, চলে আসতাম। কারণ এইখানে আমার মা সুস্থ স্বাভাবিক মানুষ না। আর তাকে এই আপনাদের যে বিয়ে হইলো এই ঘটনায় কি আপনার শাশুড়ি জানতেন? না, এই ঘটনাটা উনি জানতেন না, ওকে, পরবর্তীতে জানছেন। এই থানা হাজতের পরে জানছে? থানা হাজতের না, তার আগে জানছেন, থানা হাজতের আগেই জানছেন। উনি জানছেন রোজার মাস। ওকে। তো ওই থানার থেকে আসার পরে থানা থেকে আমাকে ফোন দিল। আমি পরে যাওয়ার জন্য যেই প্রস্তুতি নিতেছি এর মধ্যেই ওর মা থানা, ওর মার সাথেও যোগাযোগ করছে। ওর মা থানায় এসে তো আমার সাথে বিভিন্ন ধরনের মানে আচরণ শুরু করে দিছে, আমি যাতে কোনোভাবে থানায় না আসি। এই আমি তো একেবারে এত হুমকি ধামকি দিতেছে এবং বিভিন্ন মানুষের দিয়ে ফোন দেওয়া হইতেছে। এর মধ্যে আমার মাও এখন আমার বেরোতে দিতেছে না। আর সবচেয়ে বড় কথা, আমি যে ওইখানে যাব, আমারে বলতেছে কি, আটকে রাখে কিনা কে জানে। হ্যাঁ, এইগুলা আমার বাপ মা তো আমার এই সেজন্য বেরোতে দিতেছে না। আমার বলছে তুই যাই কিছু চিনিস, তুই যে যাবি, এই মেয়ে না হয় ঠিক আছে বললো, মেয়ে বলতে, মেয়ে বলতেছে, মেয়ের কথা আমি বুঝলাম, কিন্তু মেয়ের মা পুরা গোষ্ঠী ওই জায়গায়, তুই গেলি ওই ক্ষতি জায়গায়, করতেই পারে একটা। হ্যাঁ, ক্ষতি করতেই পারে। আবার স্থানীয়ভাবে একজনের দিয়ে খোঁজ নেওয়াইতেছিলাম, সে বলতেছে ভাই এদিকে আইসানি না, এরা মারাত্মক সন্ত্রাস লেভেলের লোক, আপনি আসলে থানার ভিতর কিছু করবে না, থানার বাইরে আপনারা অনেক কিছু করে ফেলতে পারে। তারপরেও আমি তারপরের দিন গেছি। হুম আমি এত রিস্ক, আমি চিন্তা করলাম সে যেহেতু আমার ওয়াইফ, আমার তার প্রতি একটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব আছে। অবশ্যই। আমার সেই দায়িত্ববোধের জায়গা থেকে যত বড় ঝুঁকি হোক আমার তাকে উদ্ধার করা প্রয়োজন। হুম আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি সবার মানা সত্ত্বেও আমি পরের দিন লুকায় লুকায় আমি গেছি ওইখানে। হুম আমি ওইখানে যাওয়ার পরে আমি যা শুনলাম তার মা তাকে ওইখান থেকে নিয়ে গেছে, ওকে। এবং আমি ওইখানে যাওয়ার পরে একটা হামলার শিকার হই। আচ্ছা। যাওয়ার পরে আমি ওইখান থেকে গাড়ি থেকে নাইমা আমি যখন, ওদের বাসাটা আমি চিনতাম না, কিন্তু ঘটনাচক্র ওদের বাসার সামনে দিয়েই যাওয়া লাগে। হুম এখন ওদের ওইখানে হয়তো বা আমার ছবি টবি দেওয়া ছিল আশপাশে। আমি যাইতেছি আর আমার একজন ডাক দিয়েছে, কয় এদিকে আসেন, আপনার নাম কি? আমি বলছি ফারহান আব্দুল্লাহ। কয় ধর। এই আমার ধৈরেই হাতটা মোচড় দিয়েই আমার ইচ্ছা মতো মনে করেন একেবারে অতর্কিতে আটকা মারধর শুরু করে দিছে। এর মধ্যে হঠাৎ করে দেখলাম লাঠি লুঠি, সাথে আবার বড় গোস্ত কাটে, চাপাতি, এই টাইপের কিছু একটা, এগুলা নিয়ে আমার একদম মারতে আসছে। এর মধ্যে যাই হোক, হঠাৎ করে আমি ছাড়া পেয়ে কোনো রকম একটা রানিং অটোতে উঠে আমি সোজা চলে আসছি। অটোলোর কিছু ভাই ধোঁয়া টানতে থাকেন, পিছনে তাকায়েন না, আল্লাহ বাঁচাইছে ওদিন। তো যাই হোক, এরপরে আমি আবার ওই ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে ওই যে নতুন হারাই গেছে, মানে ওর মা যখন আমার বললো যে হারাই গেছে ও, তখন আমি দিক বিদিক না পেয়ে আমি সরাসরি ফেসবুকে একটা পোস্ট করছিলাম। হুম এই পোস্টের পরে ওর যারা ব্যাচমেট এরা আমার ফোন টোন দিতেছে, ভাইয়া ওর কী অবস্থা, কোথায় আছে। তো এর মধ্যে ওরা আবার ওর মারে ফোন দিছে, ওদের ফ্যাকাল্টি ফোন দিছে, তারপরে ওদের ওইখান থেকে বেশ দায়িত্বশীল কয়েকজনই ওর মারে ফোন দিছে, এবং ফোন দিয়ে বলছে আপনার মেয়ের ব্যাপারে তো এরকম কথা শুনতেছি, যেইভাবে হোক আপনার মেয়েকে নিয়ে ইউনিভার্সিটিতে আসেন, আপনার মেয়ে সুস্থ স্বাভাবিক আছে কিনা এটা আমাদের জানা প্রয়োজন। একটা চাপে পড়ে পরবর্তীতে সে ইউনিভার্সিটিতে নিয়ে আসছে। ইউনিভার্সিটিতে নিয়ে আসার পরে ওইখান থেকে ওর যারা ক্লাসমেট এবং ওই টিচারদের সহযোগিতায় সে ওইখান থেকে আমার কাছে চলে আসছে। ওকে। আমার কাছে আসার এই পরে, প্রথমবার আসলো আপনার সঙ্গে সংসার করার জন্য? হ্যাঁ, ওকে, কোন মাসে এটা? এটা এপ্রিলের 23 তারিখে। এই 2025-এর এপ্রিলে? হ্যাঁ। জি, তারপর? আসার পরে তো ওর মা আবারও আমার বিরুদ্ধে যে বাড্ডা থানায় মামলা করছে। বাড্ডা থানায় মামলা করার পরে ও সরাসরি আমার কাছে আসলো। আসার পরে আমি ওর বাসায় উঠাই নিই। আর আসার পরে দেখলাম শরীরে প্রচুর পরিমাণ মারধরের দাগ, হ্যাঁ হ্যাঁ। এবং জায়গায় জায়গায় মানে চামড়া উঠে গেছে, এইরকম অবস্থা। ইস।
তা আমি চিন্তা করলাম এই অবস্থায় বাসায় নেওয়াটা রিস্ক। বাসায় যদি আমি নেই, ওর মা তো বাসা বাটাসা আউলায় ফেলবে, একদম সমস্যা করবে। আমি সোজা তারে নিয়ে এক ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলল, ভাই এগুলো তো খুব মারাত্মক অবস্থা, এগুলো সময় লাগবে অনেক, এবং আপনি তাকে একটু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেন। আমি ওকে নিয়ে আমার এক যে জায়গায় নিরাপদ এরকম একটা জায়গায় ওরা আমি রাখছি। চিকিৎসাও চলতেছে, ট্রিটমেন্টও চলতেছে। ওর এমনি শারীরিক সমস্যা তো আছেই, মানে এই যে আঘাত শরীরের, আমি পার মধ্যে মাইরা একদম ফাটায় ফেলছি। হাতের মধ্যে ইনজুরির ছবিগুলো আমার কাছে আছে কয়েকটা। এই গালের মধ্যে মানে আল্লাহ জানে ঘুষি মারছে না কি, এদিকটা লাল হয়ে গেছে একদম টকটকা। শরীরের মানে পিঠ টিট পুরা মনে করেন মনে হইতেছে কি রিমান্ডে দিছে, এরকম একটা অবস্থা। তারে আমি ওইখানে রাইখা ট্রিটমেন্ট করলাম। আবার মানসিকভাবেও সে এতদিন টর্চারের মধ্যে ছিল, সুস্থ নাই। এর মধ্যে আমি সিম টিম পাল্টায় ফেলছি। ওদিক দিয়ে আমার বাসায় পুলিশ টুলিশ আইসা, দিন নাই রাত নাই, স্থানীয় নেতা নিয়ে আসে বাসায়। বাসার মধ্যে আইসা একেবারে মনে করেন টোকাই মোকাই যা আছে সব নিয়ে বাসার মধ্যে ঢুকে ওর মা ঢুইকা এই বাসার মধ্যে এমন এক অবস্থা করছে। আমার মা একটা পর্যায়ে, আমার পুরা ফ্যামিলি বাসা ছাড়তে বাধ্য হয়েছে। বাসায় কেউ নাই, টোটালি বাসা থেকে সবাই চলে গেছে। তো পরবর্তীতে আমার সাথে বাড্ডা থানা থেকে আমি চিন্তা করলাম এই রকম ঝামেলা যদি চলতেই থাকে তাহলে তো অসুবিধা। তো পরে আমি বাড্ডা থানার এসআই একজন, ওনার সাথে আমি যোগাযোগ করলাম, যার কাছে আমার মামলাটা আছে। তা আমি বললাম যে ভাই বিষয়টা তো আসলে আপনি তো একপাক্ষিক বক্তব্য শুনছেন, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা আপনি একটু সরাসরি যে ভিকটিম তার কাছ থেকে শুনেন। তখন আমি নন্দিতার সাথে ওনার যোগাযোগ করাই দিই। তো নন্দিতা যখন পুরো বিষয়টা বলে, তো এসআই তখন বুঝতে পারছে যে বিষয় দোষটা তো তার মায়ের। তখন এসআই তার মারে বলে যে আপনি এখানে তো আপনি যেই লোকরে দোষ দিতেছেন সেই লোকের তো একার দোষ না, সেই লোকের দোষ কি, সেই লোক তো কিছুই করে নাই। আপনার মেয়েরও তো আপনি এমনভাবে মারধর করেছেন, সে পলায় আসতে বাধ্য হয়েছে, সে তো যে নিয়েও আসে নাই। পরে ওর মা এই ধরনের যখন দেখছে যে নিজের বিরুদ্ধে সব কিছু, তখন এর মধ্যে আবার ওই এসআইয়ের কাছে একটা কথা বলছে, এটা নন্দিতা আমার আগে বলে নাই। এসআইয়ের কাছে বলল যে ভাই আমার মা মারাত্মক ধরনের অপরাধী, সে গ্রামে তার একটা ইন্স্যুরেন্সের ব্যবসা আছে। এই ইন্স্যুরেন্সের ব্যবসার মাধ্যমে সে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে সে মহিলাদের পাঠায় খুঁজে যে এই বাসার মধ্যে কোনো সুন্দরী মেয়েটে আছে নাকি কম বয়সী। এইরকম মেয়েটে পাইলে সরাসরি এদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখায়, যেমন আপনার মেয়েরে বিদেশে পাঠায় দেন, আমি পাঠায় দিতেছি, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে দিবে। তারপরে ঢাকায় চাকরি বাকরি নিয়ে দিতেছি, মেয়েরে শুধু শুধু গ্রামে রাখবেন কেন। এইভাবে বিভিন্ন মেয়েদেরকে সে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে এসে সে তার বেশ কিছু হোটেল আছে, এগুলোতে সে বিক্রি করে। এবং বিক্রি করে আবার কয়েকটা মেয়ে, কিছু কিছু মেয়েকে সে ওই বিদেশের নাম করে বাহিরে পাচার করে দেয়। আর কিছু কিছু মেয়েকে সে এই আপনার ঢাকা শহর বা কক্সবাজার এই বিভিন্ন জায়গার হোটেল টোটেলে বিক্রি করে দেয়। বিষয়টা আমি ওদিন জানার পরে আমার তো মানে আমি কই এসে পড়লাম। মেয়েরে নিয়ে তো করে, আমি প্রথমে বুঝতেছিলাম না যে মেয়ের সাথে সে কেন করে। পরে আমার জিনিসটা ক্লিয়ার হইলো যে সে তো আরও অনেক মানুষের সাথে করে। আর মানুষ গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন তার বিবেকবোধ কাজ করে না। সে ভালো মন্দের তফাৎটাই বোঝে না। জি, যা করে মনে হয় যে ঠিক করতেছি বা যা করতেছি জাস্ট এইভাবেই। তো এই কারণেই তো শেষ পরবর্তীতে মেয়েকে এই লাইনে নামাইতে তার বিবেক কাঁপেনি একবারও। এই ঘটনা শোনার পরে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে একটু তল্লাশি করি। আমি দেখলাম ঘটনা আসলেই সত্য, এবং একটা ভুক্তভোগী ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করে। সেই মেয়েকে ফার্ম গেটের একটা হোটেলে সে বিক্রি করে দিছিল, চাকরি বাকরির কথা বইলাই না। বিক্রি করে দেওয়ার পরে সেই মেয়ে 8 মাস সেইখানে ওইভাবে ওই মেয়ের উপর একটা অমানসিক নির্যাতন চলছে। এই মেয়েকে দিয়া আল্লাহ মাফ করুক অনেক কিছু করাইছে। সেই মেয়ে 8 মাস পরে ওইখান থেকে পালায় আসছে। পালায় সে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় গেছে। নেত্রকোনায় যাওয়ার পরে সে আইনি পদক্ষেপ নিতে চাইছে, কিন্তু আইনি পদক্ষেপ নিতে চাইলেই তো আর নেওয়া যায় না। সে থানায় গেছে, থানা থেকে আবার তার মারে ফোন দিচ্ছে পুলিশ। আবার সে একটা বড় দায়িত্বেও ছিল জেলা পরিষদের।
তো যার কারণে পুলিশরা তো তারে চিনে। ফোন দেওয়ার পরে এই ফ্যামিলি এর ছোট ভাইরে নাকি ওর মা কিডন্যাপ করছে লোকজন দিয়ে, মানে ভুক্তভোগীর ভাষ্য মতে। আমার কাছে এটার মোটামুটি তাদের সাথে যে আমার কথা হয়েছে এটার কল রেকর্ডও আছে। তো ছোট ভাইরে কিডন্যাপ করা বলছে যে যদি ছোট ভাইরে বাঁচাতে চাও তাহলে মামলা মোকদ্দমা থেকে দূরে সরে যাও। একটা পর্যায়ে তারা দেখলো যে কিচ্ছু করার নাই, পরে তারা মামলা মোকদ্দমা থেকে সরে আসছে। সরে আসার কিছুদিন পরে সেই মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে এক গাছের থেকে। মেয়ে যদি আত্মহত্যা করার মতো মেয়েই হইতো সে তো ওই হোটেলেই করতে পারতো, অথবা সে বাড়িতে আসার পরেই আত্মহত্যা করতে পারতো। সে থানায় পর্যন্ত কেন গেল? আর তার ওই মৃত্যুটা দেখে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। এবং তাদের ফ্যামিলির কথা যে আমাদের মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, এটা পরিকল্পিতভাবে তারা হত্যা কইরা এইভাবে ঝুলাই রাখা হয়েছে। তো যাই হোক, সত্য মিথ্যা আইন তদন্ত করে দেখবে। আমি এতটুকু তারা আমাকে বলছে, আমি তাদের কথাটুকুই আমি বললাম, বিষয়টা আমারে বলো যে তোমার মা কি আসলেই এই যে যে ঘটনাগুলো এগুলো কি বাস্তব? তো ও আমারে বললো যে হ্যাঁ, আমার মা কয়েকদিন পর এরকম বাসায় মেয়ে আইনা টাইনা বাসার ভিতরে কয়েকদিন রাইখা বাসার থেকে পরে এরকম বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে, বিভিন্ন জায়গায় বিক্রি টিক্রি করে। তার কিছুদিন পরে আমাকে হঠাৎ করে তাদের বাসারই একটা মেয়ে সে আমার ফোন দিছে। তাদের বাসায় সে কিছুদিন ছিল। সেই কিছুদিন তার মানে সে ওই বাসায় কী করতো ওইটা আমি বলতেছি না, যদি ওইটা আমি বলি তাহলে ওই মেয়ের উপর একটা ঝুঁকি আসতে পারে। কারণ এটা যেহেতু অনেকে দেখবে, ওদের কাছে গেলে ওরা ওই মেয়ের একটা বড় ধরনের ক্ষতি করতে পারে। সেই মেয়েরে বাসার মধ্যে বলছে কি, তার ভাষ্য মতে তারে বলছে যে তুমি একটু থাকো, তোমার একটা আঙ্কেল আসবে, উনি বাসায় আসলে একটু ওনার ওই শরবত টরবত খাবার দাবার আগায় টাগায় দিও, একটু আদর আপ্যায়ন করো। সে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সেই লোক আসছে। সেই লোক আইসা এই মেয়ে যখন খাবার দাবার আগায় দিছে, এই মেয়ের সাথে জোরপূর্বক এই মেয়েরও ধর্ষণ করছে। এখন সেই লোক তো চলে গেছে, চলে যাওয়ার পরে এই মেয়ে তার মা আসার পরে ওরে নাকি অনেক টাকা পয়সার লোক টোপ দেখাইছে, বলছে এগুলা কারো কিছু বলার দরকার নাই, সে হয়তো বা বুলে টুলে করে ফেলছে, এইরকমভাবে বুঝায় শোনা একটা পর্যায়ে সেই মেয়ে ওইখান থেকে চলে গেছে। তা আমি তারে বলছিলাম যে আপনি চাইলে আমি আপনার সুবিচারের ব্যবস্থাটা করতে পারি, কিন্তু সে বলতেছে যে ভাই আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার একটা স্বামী সংসার আছে, এখন এই বিষয়টা আমি যদি মিডিয়ায় আনি, এই বিষয়টা যদি আমি থানা পুলিশ করি, আমার সংসারটা টিকবে না। এরকমভাবে আমার সাথে আমি নেত্রকোনায় সরেজমিনে আরও 2টা ফ্যামিলির সাথে যোগাযোগ করছি। সেই 2টা ফ্যামিলিরও একই অবস্থা। তারা কথা বলতে চাইতেছে না কেন, তাদের সংসার হয়ে গেছে। এখন বলতেছে আমি যে আমারে দিয়ে যেরকম কিছু করাইছে এগুলো আমার স্বামী যদি এখন শুনে, আমার সংসারটা টিকবে না, এবং পরবর্তীতে আমারে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবে না। এখন মেয়েগুলা বলতেও চাইতেছে না, এখন না বলতে চাইলে তো অসুবিধা। এখন আইনিভাবে যদি এরকম একটা ব্যবস্থা থাকতো যে সরাসরি তাদেরকে সামনে আনা ছাড়াই তাদের বক্তব্য অনুযায়ী একটা বিচার করা যেত, তাইলে হয়তো বা তারা একটা সুবিচার পাইত, এবং তারা সুবিচারটা চায়। তো এই বিষয়গুলো এসআইয়ের কাছে যখন আমি বলছি, উনি সম্পূর্ণ বিষয় বোঝার পরে উনি ওর মাকে এইগুলা বলছে। ওর মা যখন একটা পর্যায়ে দেখলো উল্টা তার বিরুদ্ধে এখন আইন চলে যেতেছে, সে তখন মামলা প্রত্যাহার করছে। প্রত্যাহার করে সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার শুরু করে দিছে। হঠাৎ করে একদম আচমকা ভালো ব্যবহার। এই 2 দিন আগেও যে এত খারাপ ব্যবহার করছে, সে হঠাৎ করে খুব ভালো ব্যবহার করতেছে। তো আমারে খুব বাবা ছাড়া আমারে কথাই বলে না। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাঠায়, আমি এগুলা দেখি না, মাঝে মধ্যে শুনি টুনি দেখি, খুব কান্নাকাটি, মেয়ের জন্য খুব দরদ। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে মা যেহেতু, আর কোরআনের মধ্যেও আল্লাহর পরেই মা বাবার স্থান, আমি চিন্তা করলাম সে যতই খারাপ হোক মনে তো একটু মায়া, মেয়ের প্রতি, সন্তানের প্রতি একটু মায়া আছে। আমি ধোকাটা খাইছি এই জায়গায়। আমি এইটা মনে কইরা আমি ওনার সাথে তার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করলাম, অথচ তার মার সাথে কোনোভাবেই দেখা করবে না। আমি ওরা বললাম তোমার মা, সে কষ্ট পাইতেছে বেচারি, যাই হোক একটু কোথায় দেখা করালেন? শাহবাগে দেখা করাইলাম। তারপরে আমি নিজের থেকে আমি মা হিসাব করে আমি তার সাথে দেখা করিলাম। তো যাই হোক, তারপরে তার সাথে একটা সুসম্পর্ক হয়েছে, সে খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। তার কিছুদিন পরে ওকে নিয়ে আমি আলাদা বাসা নিলাম। আলাদা বাসা নেওয়ার পরে ওর মা আমার বাসায়ও কিছুদিন আসছে,
হঠাৎ করে এই গত মে মাসের 28 তারিখ রাতে হঠাৎ করে সে রাতের বেলা আসছে 11টার দিকে। আমি আবার ওই মাদ্রাসা থেকে ওকে নিয়ে রাতের বেলা আসতেছিলাম। আমি আবার রাতে ওর একটু হাঁটি, যেহেতু একটু হাঁটলে ভাল লাগে। হাইটা আমি 11টার দিকেই বাসায় ঢুকি। সে আবার এটা জানে যে আমি 11টার পরে বাসায় ঢুকি। সে আমার বাসার নিচে 11টার পরেই আসছে। আমিও বাসায় ঢুকতেছি, সেই সময় সে পিছন দিয়ে আসছে। পিছন দিয়ে আইসা খুব ওদিন খুব বেশি মহাব্বতটা অনেক বেশি লাগতেছে। অন্য দিনের তুলনায় ওদিন মায়াটা অনেক বেশি। আইসা এমনভাবে কেমন আছো এটা সেটা মানে খুব বুকে জড়ায় টড়ায় ধরতেছে, এরকম একটা অবস্থা। এরপরে বলতেছে যে তোমার জন্য আমি তোমার তো আসলে কোনোদিন বাসায় নিয়ে যেতে পারলাম না, তুমিও তো বাসায় গেলা না, তো তোমার জন্য আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করে আনছি। তা আমি বললাম যে আচ্ছা ভালো, তাহলে আমি বললাম আম্মা আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? পরে আপনি শুধু শুধু কষ্ট করতে গেলে, আপনি ব্যস্ত মানুষ, কষ্ট করার কি প্রয়োজন? না, সে আনছে বলল যে তোমাদের কিছু খাওয়াইতে পারি না, এই পর্যন্ত কিছু দিতে পারলাম না, আমার মেয়েটা রেনিয়া তুমি থাকতেছো, তো আমি আমি চাই যে তোমার জন্য একটু যদি কিছু করতে পারতাম ভালো লাগতো, সেই জন্য বিরিয়ানি রান্না করে আনছি। আচ্ছা, আমি বলছি ঠিক আছে তাহলে দেন। সে বলতেছে যে বাসায় নিয়ে যেও, কিন্তু তুমি আমার চোখের সামনে একটু একটু যদি তুমি খাও, এক লোকমা খাইলে আমার দিলটা খুব শান্তি লাগবে। তা আমি বললাম যে খাবো, সমস্যা না, আপনি বাসায় আসেন। আমি এভাবে বলছি ওনারে, আপনি বাসায় আসেন, একসাথে বসি খাই। না না, সে বলতেছে না আমি বাসায় যাব না। সে বক্স খুলছে, বক্স খুলে নিজের হাতে উঠাইয়া মানে নাও এক লোকমা খাও আমার চোখের সামনে, আমি বাসায় যাব না, তুমি আমার খাবারটা খাইতেছো এটা দেখলেই আমার শান্তি লাগবে। আরে নাটক। আমিও বুঝি নেই ওনার এই চালটা, আমিও বুঝি নেই, কারণ অলরেডি ওনার সাথে আমার একটা সম্পর্ক চলতেছে। হুম। ওনার সাথে বেশ ভালো ধরনের একটা সম্পর্ক আমার যাইতেছে, এবং সে আমার খুব স্নেহ করে, এবং তার আমি টুকটাক যা পারি আমি তার উপকারে আসার চেষ্টা করি। সে যে এই বিরিয়ানি এটা যে তার একটা নাটক, এটা আমার তখন আমি মাথায় আসে নাই আমার। তারপর? সে মুখে উঠাইয়া একদম নিজের সন্তানের মতো আমারে খাওয়াই দিল। হুম। আমারে খাওয়াই দিছে, তার মেয়েরেও খাওয়াইছে। দেন? 2-4 লোকমা খাওয়াইলো, খাওয়াই আমরা একটু হাঁটতেছি, হঠাৎ করে আমার মাথা ঘুরতেছে। আমি চোখে খুব ঘুম আসতেছে, মাথার ভেতর মনে হইতেছে কি মানে মাথার মধ্যে মনে হয় কি একটা জেনারেটর ছাড়ছে, এরকম একটা অবস্থা। মাথা এই পরিমাণ ঘুরতেছে, আমি কন্ট্রোল করতে হচ্ছে? কন্ট্রোল করতে পারতেছি না। তো আমি এই কথা বলে আমি সাইডে ফুটপাতে বসে গেছি। এর মধ্যে ওরও মাথা ঘুরতেছে। ও আমারে বলতেছে কি যে আমারও কেমন যেন লাগতেছে। আমি যেই পাশে বসছি, বসার পরে তো আমার মাথা আমি ধরে রাখছি এইভাবে। হঠাৎ করে আমি চোখটা বন্ধ করছি, চোখটা বন্ধ করে খুলে দেখি একটা গাড়ির মধ্যে হঠাৎ 4-5 জন লোক কোত্থেকে আসছে, ওর খালাতো ভাইটাই এরা মনে হয়, ওরে গাড়ির মধ্যে উঠাই ফেলল। আমার তো শক্তি সামর্থ্য নাই, আমি যে উঠবো ওই অবস্থা আমার নাই। ও মাই গড। উঠায় নিয়ে সে চলে গেল গায়েব। তারপরে আমি কোনো রকম ওইখান থেকে আমি যখন নিয়ে গেছে দেখলাম, আমি তখন দেখলাম যে আমার মাথা হিতাহিত জ্ঞান আমার কাজ করতেছে না। আমি কোনো রকম ওইখান থেকে উঠা আমি কোনো রকম বাসা পর্যন্ত আসছি। তারপরের দিন তো আমি ফোন দিতেছি, কোনো ফোন খোলা নাই। ওর মার ফোন বন্ধ, ও একটা ফোন চালাতো সেই ফোন বন্ধ, ওর খালার ফোন বন্ধ, খালাতো ভাইয়ের ফোন বন্ধ, ওর মামার ফোন বন্ধ, টোটালি মানে তাদের পুরা গোষ্ঠীর ফোনই বন্ধ। আমি তখন এক বিরাট টেনশনে, আমি মানসিকভাবে একটা অস্থিরতার মধ্যে আছি। আমি মোহাম্মদপুর থানায় অভিযোগ জানাইছি। থানা থেকে সহযোগিতা পাই নাই। পরবর্তীতে আমারে এসআই আমারে বলতেছে আপনি ভুয়া অভিযোগ জানাইছেন, আপনার শাশুড়ি কি কোনো দিন এরকম করে নাকি, শাশুড়ি কি বিরিয়ানি খাওয়ায় কোনো দিন এমন করে নাকি, এই ধরনের কথা বলতেছে। আমার বলতেছে যে আপনার বউ নিজের ইচ্ছায় গেছে, খালাতো ভাইয়ের সাথে তার গোপন সম্পর্ক ছিল সেই জন্য চলে গেছে। মানে সে আমার উল্টা আরও একটা হেনস্থার মধ্যে ফেলছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি হেল্প করবেন না, ঠিক আছে, এই সমস্ত কথা বলে আমার মাথা নষ্ট করেন না, আরও মানসিকভাবে আমার মাথা নষ্ট। আমি বললাম তাহলে এখন আমি কি করতে পারি, আমার সোজা সাপটা আপনি একটা দেন। সে আমার বলল আপনি খুঁজে পাইলে আমার জানায়। আমি ওদের বাসায় গেছি, খুঁজলাম, ওর আরও খালার বাসা টাসা অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় তারে পাইতেছি না। পরে আমি হঠাৎ করে খোঁজ পাইলাম, তারে নিয়ে নেত্রকোনা গেছে।
নেত্রকোনা মোহনগঞ্জ গেছি। সেই মোহনগঞ্জে গেছি, মোহনগঞ্জ যাইতে যাইতে তারা আবার ওইখান থেকে চলে আসছে। চলে আবার কই গেছে জানি না, আবার ঢাকায় আসলাম। ঢাকায় আসার সাথে সাথে শুনি তারা আছে কালীগঞ্জ, গাজীপুর। কালীগঞ্জে গেলাম, সেইখানে থানা পুলিশ অনেক কিছু হইল। সব কিছু করার পরে ওইখানে ওই বাসায় পুলিশ নিয়ে গেলাম, যা দেখি ওই বাসা থেকেও তারা সরে গেছে। ওইখান থেকে আসার পরে আবার গেলাম, খোঁজ পাইলাম আবার নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া। সেইখানে গেলাম, স্থানীয় থানায় মানে যোগাযোগ আপনি করলাম। ঘুরতেছেন খালি? আমি ঘুরতেছি পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমি একটানা আমি ঘুরতেছি। আমার নাওয়া খাওয়া কিচ্ছু নাই, আমি শুধু দৌড়াইতেছি যে ওরে উদ্ধারের জন্য ওরে। লাস্ট খোঁজ দেখা হইলো কোথায়? তারপরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি। এই পর্যন্ত দেখা হয়নি? না। কথা হয়েছে? কথা হয়েছে আমার সাথে। কিভাবে? কথা হয়েছে, ওকে নিয়ে যাওয়ার 2 দিন পরে ও আমারে হঠাৎ করে ফোন দিছে। হুম। ফোন দিয়ে আমারে বলতেছে আমারে নেত্রকোনা নিয়ে আসছে। না, আমার নেত্রকোনা, সে আমার বললো আমার কোথায় নিয়ে আসছে জানি না, আমার এখানে আইনা আবারও মারধর করতেছে। ওকে। তুমি প্লিজ আমারে বাঁচাও। এতটুকু মনে হয় 20-22 সেকেন্ড আমার সাথে কথা হয়েছে, বইলে সে কলটা কেটে দিছে। তারপর? এরপরে তো আমি নেত্রকোনা গেলাম খোঁজ খবর নিয়ে। তারপর আবার কথা হলো কবে? তারপরে আবার কথা হইলো আমার সাথে ঈদের পরে। কি বললো তখন? ঈদের পরে সে আমারে ফোন দিয়া, তার মামার নাম্বার দিয়ে ফোন দিছে। তার মামা ফোন ধরাই দিছে ওরে। আমার সাথে প্রথমে ওর মামা কি যেন বলছিল আমার খেয়াল নাই, বইলে ওরে ফোন ধরাই দিছে। ওরে ফোন ধরায় ওরে বলতেছে বল, তোরে যা শিখে দিছি বল। হুম। ও অঝরে কান্না করতেছে আর বলতেছে তোমার জন্য আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরে আমি তোমার বিরুদ্ধে একটা কথাও বলবো না। কিন্তু আমি এখন এমন একটা অবস্থায় পড়ছি, আমার তোমার বিরুদ্ধে বলা ছাড়া উপায় নেই। এই কথা বলার সময় আবার পিছন দিয়ে ওর খালাতো ভাই ওরে থাপ্পড় নাকি ঘুষি একটা দিয়া বলতেছে তোরে যেটা বলতে বলছি ওইটা বল। হুম। পরেও আমারে বলতেছে যে তুমি আমার আশা ছাইড়া দাও, আমার নিয়ে দৌড়াদৌড়ি করো না, তাইলে তোমার বড় ধরনের ক্ষতি করে ফেলবে তারা। এই ছিল আমি কি চাই লাস্ট না। কথা? হ্যাঁ, এই ছিল আমার সাথে লাস্ট কথা, যে আমার বললো কি যে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এর মধ্যে আপনাদের বিয়ের কাবিনটার করা হয়নি? কাবিন করা হয়েছে। তারপরে কি আপনি কেস করছেন? হ্যাঁ, আমি কোর্টে একটা মামলা করছি। কোর্টে একটা মামলা করছিলাম, সেই মামলার শুনানির জন্য ওনাদেরকে ডাকছে। হুম। ওনাদের একটা ওয়ারেন্টও হয়েছে, কিন্তু ওনাদের আসলে খোঁজ নাই, ওনারা নিখোঁজ। সর্বশেষ পহেলা জুলাই মাসের 1 তারিখ নাকি 2 তারিখে তার একটা ভিডিও ফেসবুকে আসলো। হুম। ওর আইডি থেকে হঠাৎ একটা ভিডিও আসলো যে ও বলতেছে আমারে বাঁচান প্লিজ, এরকম একটা হুম। বাথরুমের ভিতর থেকে একটা ভিডিও করা। সেই ভিডিওর পরে ওকে নিয়ে বেশ অনেকে কনসার্ন হয়ে ওরে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে। খিলগাঁও থানা থেকে ওদের বাসায় গেছে লোকজন। পরে এই ভিডিওটার পরে হইতেছে ওরে খুঁজে বের করতে পারে নাই। তো ওর মার সাথে মনে হয় কোনো একভাবে কানেক্ট হয়েছিল কারোর সাথে। ওর মা দেখলাম আমার বিরুদ্ধে সাথে সাথে সাইবার ক্রাইমের মামলা করছে, আমি নাকি ওই ভিডিও বানাইছি। হুম। ওই ভিডিও বানাইছি, আমি আপনাকে লিঙ্ক দিছিলাম বোধ হয়। আমি নাকি ওই ভিডিও বানাইছি এবং আমি নাকি অপপ্রচার করতেছি, এআই দিয়ে বানানো, এই ধরনের মিথ্যা একটা মামলা আমার বিরুদ্ধে করছি, সাইবার ক্রাইমের মামলা। তো এবং তাকে দিয়ে আবার পাল্টা ভিডিও দেওয়া হয়েছে। তাকে দিয়ে একটা পাল্টা ভিডিও দেওয়া হয়েছে যে সেইখানে সে বলতেছে যে এই ফারহান আবদুল্লাহ ছেলেটা সে আমার ধর্ষণ করছে, এরকম অনেক কথাবার্তা। তো তখন আমি ওসি স্যার আমার ফোন দিছে, কালীগঞ্জ থানার ওসি, উনি তো সব কিছু জানেন। তা আমি বললাম যে স্যার বিষয় তো এখানে আপনারে আমার বলার কিছু নাই। তাদের যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমি ধর্ষণ করছি বা আমি জোরপূর্বক নিয়ে গেছি বা অন্য কোনো কিছু, সেটা তারা থানায় আসুক, আমি আসি, ওপেনে আমরা বসি। যদি আমার অভিযোগ থাকে আমার গ্রেফতার করবেন, অসুবিধা নাই। যদি তাদের অভিযোগ থাকে তাদেরকেও গ্রেফতার করবেন। ওসি স্যার তাদেরকে বলছে ওপেনলি আসতে বলছে, তারা আসবে না। আন্ডারস্টুড। ব্রাদার, এই পর্যায়ে এসে বলেন তো, যদি আপনার লাইফ থেকে শেখার কিছু থাকে, মানুষের কি শিখতে পারে? আমার লাইফ থেকে যদি মানুষের শেখার কিছু থাকে, এইখান থেকে শেখার বিষয়টা হলো এই যে মনে করেন প্রথম বিষয় যেটা সবাই আমারে বলতেছে, একটা মানুষের বিপদ আপদের কথা শুনেই সাথে সাথে ঝাঁপায় পড়াটা, এটা অনেক সময় নিজের জন্য ক্ষতিকর হয়। যেমন আমি ওর কথাটা শুনে আমি ঝাঁপায় পড়ছি, এখন আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা, সাইবার ক্রাইমের মামলা। শেষ পর্যন্ত সে তো আমার পক্ষে নাই। মানে এখন হয়তোবা জোরপূর্বকও হইতে পারে, বাদ বাকি সে তো আমার বিরুদ্ধে কথা বলতেছে এবং তার একটা বিরুদ্ধের একটা কথার কারণে আমার 7-8 বছর 10 বছর জেলও হইতে পারে, ইজি। ইজি।
পরে সে যদি পরে 2 বছর 5 বছর পরে যদি কথা বক্তব্য প্রত্যাহারও করে, তাও আমার জীবনে যে মূল্যবান সময়গুলো গেল, শেষ, কেরিয়ার নষ্ট, সমাজ নষ্ট, সব নষ্ট। সব কিছু নষ্ট। সেজন্য আমি আসলে একটা জিনিস বলতে চাই যে একটা মানুষের বিপদ আপদ শুনেই সাথে সাথে ঝাঁপায় পড়াটা, এটা অবশ্যই মানবতার দিক থেকে খুব ভালো, কিন্তু তারপরও ঝাঁপায় পড়াটা আসলে বুঝে শুনে ঝাঁপায় পড়া উচিত। আর দ্বিতীয় কথা, আমি এটা নিয়ে ফেস দ্য পিপল একটা নিউজ হয়েছে, তারা আমাকে ডাকছিলেন, তো তারা আমাকে একটা কথা বললেন এটা একটা চক্র হতে পারে। আমরা যতদূর বুঝতে পারছি এটা একটা চক্র। আমার তারা এই কথা বললেন যে আপনি, আপনার ওয়াইফ আপনার কাছে আসছে, এটা সেটা, এগুলো সম্পূর্ণ হইতেছে আপনি একটা প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার কিভাবে হয়েছেন, যে তারা আপনাকে চাইছে ওই আগে যেভাবে 3 জায়গায় বিয়ে দিছে, এইখানেও করে সেম আপনাকে ওই প্রসেসে ফাঁসায় আপনার কাছ থেকে টাকা পয়সা খাবে। আপনার কাছ থেকে টাকা পয়সা খাবে। তারা আমাকে এইভাবে বলছে আমরা তো জিনিসটা নিয়ে টুকটাক তদন্ত, একটা নিউজ চ্যানেল যখন নিউজ করে, এটা তো না ঘাটাঘাটি করে নিউজ করে না। তো My তখন good God. এখন এই যে বিষয়গুলা, কোনো মেয়ের একটা কষ্টের কথা শুই না, এই বিষয়গুলোতে মানুষের আমি মনে করি যে আরেকটু সচেতন হওয়া উচিত। আরও অনেক বিষয় শিক্ষার আছে। এখন এটা তো যার যার জীবনের পরিস্থিতি অনুযায়ী সে সেই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আমি আপাতত মেন্টালি আমি খুব বেশি অসুস্থতার মধ্যে আছি। আমি লাস্ট কিছুদিন, আমি ঈদের আগের দিন স্ট্রোক করছিলাম। ওই টানা 9 দিন আমি দৌড়াদৌড়ি করাতে এবং প্রশাসনিকভাবে তাদের থেকেও আমি হামলার শিকারও হয়েছি। একটা পর্যায়ে আমি স্ট্রোক করছি, তারপর থেকে আমি খুবই অসুস্থ। আল্লাহ মাফ করুক, আল্লাহ সুস্থতা দান করুক। তো আমি অসুস্থতার কারণে এখন আমার মাথাটা ওইভাবে কাজও করে না, তবে আমার মনে হয়েছিল যে এটা আসলে মানুষের জানা উচিত, মানুষের এখান থেকে শেখার অনেক কিছু আছে। অবশ্যই। সেই জন্যই আমি আমার ব্যক্তিগত, যাতে অন্তত মানুষের শিক্ষা হয়, সেই জায়গা থেকে আমার আপনার কাছে আসা। হয়তো আমার ফেস এইভাবে আইনা এই সমস্ত বিষয়তে আমার নিজের ক্যারিয়ার নষ্ট। আমার সামনে একটা বিয়ে শাদী করতে গেলে তো এই সমস্ত বিষয় আসলে খুব মারাত্মক একটা এফেক্ট পড়বে। আর মানুষের কাছে আমি অলরেডি কালারিং, মানুষ আমার খারাপ বলতেছে আর বলবেও। তারপর আমি চিন্তা করলাম পুরো সত্যি সবার জানা উচিত, আর মানুষের শেখা উচিত, বোঝা উচিত। আর এই যে এই মহিলাটা যে একটা ভয়ঙ্কর অপরাধী, এইটারও একটা বিচার হওয়া উচিত। ইনশাআল্লাহ মানুষ সচেতন হবে নিশ্চয়ই। গল্প শুনলেই সবাই বুঝতে পারবে কার কথা বলা হচ্ছে। আমি এখনো বলি, সর্বশেষ আমি একটা কথা বলি, আমি মনে করি এইখানে আমার বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। যদি বিয়ে করছেন, আপনি তো প্রেম করতে যান নাই। না প্রেম আপনি তাড়ি নিয়ে ঘোরেন নাই, আপনি স্ট্রেট বিয়ে করছেন। ধর্মীয় রীতি অনুযায়ী আপনি বিয়ে করছেন, শেষ। দায়িত্ব আপনার ছিল, আপনি সেখানটা ভিকটিম হয়েছেন বলেই মনে হচ্ছে। জি। এখন আমি একটা কথা বলতে চাই, যদি মনে হয় যে আমার কোনো দোষ আছে বা আমি বিন্দুমাত্র এইখানে 2 নাম্বারই করছি, আমি ওপেনলি এই কথা বলতে চাই যে 10 জন নিয়ে বসুক, আইন আদালত হোক, আমার বিচার আচার হোক, আমার যদি দোষ থাকে আমার বিচার হোক। আমিও শুনতে চাই আপনার শাশুড়ি শ্বশুর বা আপনার ওয়াইফ যদি দেখে থাকেন আমাদেরকে ইমেইল করেন, কন্ট্যাক্ট করেন। আমিও শুনতে চাই। অ্যাকচুয়ালি উনি যা বললো সে কথাগুলো 100% সত্যি। ভালো থাকবেন, আল্লাহ আপনার ভালো রাখুক। আসসালামু আলাইকুম।